আর একটু আপনার কাছে যেতে চাই, এই যে যখন অবস্থা নিরাপত্তার, আপনি জানেন যে এই নানান সংখ্যা চলছে, তখন সরকার নিজ উদ্যোগেও আবার কেউ কেউ আবেদন করেছেও গানম্যানের জন্য, এবং আমি যতদূর জানি সর্বশেষ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা রয়েছে এবং কেউ কেউ জুলাই যারা সামনে সারিতে ছিলেন তারাও রয়েছে। এর মধ্যে আবার দুজন কিছুক্ষণ আগেই আমি যখন টক শুরু করছি, তারা সে গানম্যান প্রত্যাখ্যান করেছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। একদিকে সরকার দিল, তার মানে কি তারা চেয়েছে কিনা আমি জানি না, আবেদন করেছে কিনা, করলে তো মনে প্রত্যাখ্যান করার কথা না। তাহলে এই যে প্রত্যাখ্যান করা বা দেয়া, এটা কি আগামী নির্বাচনকে শৃঙ্খলিত করবে কিনা, আমি সত্য জানি। দর্শক, তার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম রাজনৈতিক বৈভব নিয়ে। আমরা ছিলাম গোলাম মাওলা রনি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সরকার 20 জন মতো রাজনীতিবিদদেরকে গানম্যান দিয়েছে। এর মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তারা গানম্যান প্রত্যাখ্যান করেছেন। আমার প্রশ্ন হলো যে এই গানম্যান দিয়ে যে এখন যে একটি নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, এই নিরাপত্তা বজায় রাখা সম্ভব কিনা ভোটের মাঠে? না, এটা সম্ভব না। এটা আরও বরং বুমেরাং হয়ে পড়বে। আমাদের দেশের নির্বাচনটা একটা গতানুগতিক ট্রেডিশনাল পদ্ধতি। এই পদ্ধতির বাইরে ম্যানুয়াল, মানে আমরা এখানে ডিজিটাল এখনও কোনো কিছু এখানে অ্যাকসেপ্টেড হয়নি। তো সেখানে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সেখানে কিছু উত্তেজনা থাকবে, সব কিছু থাকবে, উন্মুক্ত মাঠে যেতে হবে, ভোটারদের সঙ্গে সব কিছু করতে হবে। এই ট্রেডিশনাল বাইরে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এখন পর্যন্ত এর বাইরে আমরা যেতে পারিনি। তো সেইখানে ট্র্যাডিশন হলো যে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার হবে, যাদের বৈধ অস্ত্র আছে জমা দিতে হবে। তো এখন এখানে যদি 300, এক একটা দলে 300 প্রার্থী, সব মিলিয়ে আনুমানিক ধরেন 3000 প্রার্থী হয়। 3000 প্রার্থীর মধ্যে ধরুন যদি 1500 জনের বৈধ অস্ত্র থাকে, আর গানম্যান যদি পায় এরকম 50-60 জন, 100 জন, তাহলে আপনারও গানম্যান আছে, আপনারও অস্ত্র আছে, আমারও অস্ত্র আছে। তো সেখানে কী ধরনের একটা দুর্ঘটনা, কারণ ওখানে এতটা উত্তেজনা তৈরি হয় যে সেই উত্তেজনার মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো কাজেই এই এখন যারা আসছে, তারা এই যে ট্রেডিশনাল রাজনীতির যে মাঠের চিত্র, আমার কাছে মনে হচ্ছে এরা কেউ এই ব্যাপারে সজাগ নয়। তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাকি যারা না, এখন মানে যারা এই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, মানে তাদের মাঠের রাজনীতি, মাঠের পরিবেশ, হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের টপ টুলো, এবং তারা জীবনে অনেক কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি তারা সম্ভবত রাজনীতি করেননি। আর ভোট দিয়েছেন কিনা আমি বলতে পারবো না। আর কোনোদিন ভোটের মাঠে গিয়ে কর্মী হিসেবে যে নির্বাচন মোকাবেলা করার যে একটা অভিজ্ঞতা, যেমন একটা ইউনিয়ন নির্বাচন করা, উপজেলা নির্বাচন করা, তো বা এমপি নির্বাচন করা, বা এমপির কাছাকাছি থাকার পরে তার যে অভিজ্ঞতাটা হয়, তখন সে সিদ্ধান্ত নিতে পারে। তো যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, তার যে উইংসগুলো থাকে, সেটা যেভাবে অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট করে, এখন তো আসলে পুরো মানে দেশের এই যে যা কিছু চলছে, তাদের সব কিছু আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু পলিটিক্সটা, বাস্তব অভিজ্ঞতা পলিটিক্স নাই। আশরাফ ভাই, এই যে বলছিলাম, এই যখন নিরাপত্তার অবস্থা, দেশে সার্বিক শৃঙ্খলার একটা চরম বাজে অবস্থায় চলছে, এর মধ্যে তারেক রহমান ফিরছেন আগামী বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ, মানে সেই শৃঙ্খলাটা বা সেই নিরাপত্তাটা কতটুকু দেখতে পাচ্ছেন? দেখুন, তারেক রহমানের আরও অনেক আগে ফেরা উচিত ছিল, এবং আমি বলবো 5ই আগস্টের পরপরই ফেরা উচিত ছিল। একজন রাজনীতিবিদ ওই দেশের নিরাপত্তা পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতির অংশ হয়ে উনি যখন কাজ করেন, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। তার চেয়ে বেশি যখন হিসাব নিকাশ বেশি করেন, তখন কিন্তু মানুষ একটু পিছপা হয়ে যায়। আমি বলবো একদম শেষ সময়ে উনি আসছেন, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সবচাইতে অগ্নিগর্ভ বাংলাদেশ এখন। কেননা আমরা 5ই আগস্টের পরে এতটা অস্থিতিশীল, অস্থিরতা এবং এতটা আতঙ্কজনক পরিস্থিতি কিন্তু আমি মনে করি না গত 16 মাসে ছিল। এখন ওনার প্রত্যাবর্তন জরুরি, দলের জন্য, দেশের জন্য, নির্বাচনের জন্য, এবং আমি বলবো যে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য। কেননা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটা দক্ষিণপন্থী রাজনীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে, এবং সেটির নাম কি, কোন দল, এটি আমি যাচ্ছি না, কিন্তু আপনি পুরো চিত্রটি দেখতে পাচ্ছেন। তারা প্রশাসনে রয়েছে, তারা সরকারের অংশ, তারা মাঠ নিয়ন্ত্রণ করছে, তারা আগুন দিচ্ছে, তারা গার্মেন্টস কর্মীকে পুড়িয়ে মারছে, হিন্দু ধর্মাবলম্বী, এবং এমনকি বিএনপির এক নেতার বাসায় আগুন গেছে, যেখানে শিশু পুড়ে মারা গেছে। এই রকম নৈরাজ্যের ভেতরে উনি ফিরছেন। আমার মনে হয় যে তার
অনেকটাই দক্ষতা যোগ্যতা তৈরি হয়েছে, 17 বছর বিদেশে ছিলেন, তার দল তাকে সবচেয়ে বেশি রিকোয়ার করে। কেননা এই মুহূর্তে বাংলাদেশে স্থিতির জন্য বিএনপির মতো একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিকাশ হওয়া জরুরি। নাহলে আমরা যাদের হাতে পড়তে যাচ্ছি বা যারা অনেকটাই বাংলাদেশ দখল করে নিয়েছেন এবং যারা বলছে বিএনপির চেয়েও কি অন্য কে এগিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে? আমি বলবো মাঠে কিন্তু রাজনীতি করছে বিএনপির বাইরের শক্তি। বিএনপি বরঞ্চ তার দল গোছানোর কাজে ব্যস্ত। বিএনপির চিরায়ত যে সমস্যাগুলো আছে, যে তাদের রাজনীতিতে দখলদারিত্ব আছে, চাঁদাবাজি আছে, সেই অভিযোগ থেকে কিন্তু বিএনপি গত 15 মাসে বিচ্যুত হতে পারেনি। কিন্তু জামাতে ইসলামীকে আমরা দেখছি, আপনি যদি ক্যাম্পাসগুলোতে দেখেন যেইভাবে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা সারা দেশে যেভাবে বেহেশতের টিকিট বিক্রি করতে দেখছি, ধর্মের কথা বলতে দেখছি, আবার অনেক সময় মিষ্টি মধুর কথা বলতে শুনছি, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে ভোটের আগে এটা একটা উইন্ডো ড্রেসিং, একটা দক্ষিণপন্থী অংশ যারা বাংলাদেশকে অন্ধকারে নিতে চায়, যারা ছায়ানট ভাঙচুর করে পুড়িয়ে দিতে চায়, উদিচি পুড়িয়ে দিতে চায়, এরা আমাদের সংস্কৃতির মূলে আঘাত করতে চায়। এখানে ধর্মের কোনো সত্যিকার ধর্মের কোনো রোল নাই, এখানে ধর্ম অপব্যবহৃত হচ্ছে। রনি ভাই, যেটি বলছিল আশরাফ ভাই যে তারেক রহমান ফিরতে দেরি করেছেন, এরপর একটু দক্ষিণপন্থী দলের উত্থান হয়েছে, সুযোগ পেয়েছে, মানে আপনার কি মনে হয় তিনি তো ফিরছেন, শেষ পর্যন্ত ফিরছেন, মানে এই যে দেরিটা কেন নিলেন, মানে কোনো কি যুক্তি পেয়েছেন? আমি আসলে কোনো চিন্তা করিনি, আমি তার সাথে একমত। আমার কাছে যেটা মনে হলো যে উনি যদি আগস্ট মাসের 6 তারিখে চলে আসতেন বা খুবই ভালো হতো নিশ্চয়ই। সবচেয়ে একটা যদি চার্টার প্লেন করে উনি 5 তারিখে আসতেন, তাহলে এই সরকার গঠন থেকে শুরু করে সব ক্ষেত্রে বিএনপির যে একটা সুবিধাজনক অবস্থানে থাকতো, তাতে আমার কাছে মনে হচ্ছে 2024 সনের ডিসেম্বর মাসে কিন্তু নির্বাচনটা হয়ে যেত এবং বিএনপির কথা মতে সব কিছু হতো এবং অন্যান্য যে দক্ষিণপন্থা যে গ্রুপগুলো যে উত্থান হয়েছে গত 14-15 মাসে, এটা হতো না। তো কাজেই ওই সময়টাতে তিনি কেন আসেননি, কী কারণে আসেননি, এটা তিনি ভালো বলতে পারবেন, আমি জানি না। আর এখন যেটা হলো যে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কারণে তার দলের ভিতরে বাইরে, তারপরে রাজনৈতিক অঙ্গনে, সরকারে, প্রশাসনে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো তারেক রহমান সাহেবের জন্য এই মুহূর্তে মোকাবেলা করাটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। তো সেই ঝুঁকি নেওয়া সত্ত্বেও তিনি, ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আসছেন। তো এটা ভালো। গণতন্ত্রের জন্য আলটিমেটলি একটা নেতার যদি সাহস না থাকে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তো কেউ তাকে নেতা মানবে না। কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এখন দেশের যে অবস্থা, এই ঝুঁকিটা নিয়েছেনই, মানে কেন আগে নয়? আশরাফ ভাই যদি বলেছেন না, ওটা কেন 1 বছর আগে নিতে পারলেন না? না, ওটা হয়তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমি জানি না। যে বিষয়টা হলো, মানে এখানে যেহেতু আমি এখনো বিএনপি থেকে পদত্যাগ করিনি, বিএনপি একটু মানে বলতে ভয় পাচ্ছেন? না না না, আমার বলা উচিত হবে না, বলতে ভয় পাবো কেন? মানে একটা হলো যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে পাবলিকলি বলা উচিত নয়।